প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ 18ই ফেব্রুয়ারি পতিত পতিত স্বৈরা শাসক শেখ হাসিনার গণহত্যার যে মামলাটি হয়েছিল সেটার উপরে শুনানি এবং সেটার যে 2 মাসের ভিতরে তদন্ত রিপোর্ট দিতে হবে। এপ্রিল থেকে বা মে থেকে মূল মামলার কার্যক্রম শুরু হবে। তো এইটার ব্রিফিং যারা টিভিতে দেখেছেন বা যারা হাজির ছিলেন, এটার ব্রিফিং করলো স্পেশাল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ব্যারিস্টার তাজুল ইসলাম, বর্তমান বাংলাদেশের শ্রেষ্ঠ বলদ বলদ বলছি, অনেকেই রেগে যেতে পারেন বা আমার বিরুদ্ধে এলিগেশনও আনতে পারেন যে একজন ব্যারিস্টার আবার বাংলাদেশের এত বড় এই গণহত্যার বিচারের জন্য, স্বৈরা শাসকের বিচারের জন্য এত শক্তিশালী একটা ট্রাইব্যুনাল গঠিত হলো এবং তার চিফ প্রসিকিউটর আমি বললাম। এতটা সাহস, এতটা উদ্ধতপূর্ণ ব্যক্তি আমি কে বা কি কেন বললাম? এক নম্বরটা আগে বলি, আপনারা যারা লক্ষ্য করেছেন, যারা ভালো মতো তাকিয়ে দেখার চেষ্টা করেছেন, তারা আবারও দরকার হয় লক্ষ্য করবেন। ইউটিউবে দেওয়া আছে ওনার ব্রিফিংটা। উনি যে টেবিলটায় বসে ব্রিফ দিলেন, ওটার আদল, ওটার স্ট্রাকচার, তৈরির শৈলী, গঠন খেয়াল করবেন। ওটা হলো নৌকা, ওটা হলো পুরা একটা নৌকার প্রতীক। সেই নৌকার প্রতীকের এই ব্রিফিং টেবিলগুলা আমলিগ তৈরি করেছিল। মন্ত্রিসভা মিটিং হোক, প্রধানমন্ত্রী যখন বসতেন, সব আমলারা যেখানে মিটিং করতেন, দেখবেন সব নৌকার আদলে এই টেবিলগুলা তৈরি করেছিল এবং সেই নৌকার আদলের টেবিলে বসে ব্যারিস্টার তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটর, তিনি ব্রিফ করছেন 5ই আগস্টের পরে। অর্থাৎ আমরা কোথায়? 5ই আগস্ট কি আমরা অতিক্রম করে সামনে এগোতে পেরেছি? আপনার কি মনে হয়, যদি সেই ধাঁচের তাদের বানানো ফর্মে, প্ল্যাটফর্মে, তাদের বানানো ডেকোরেশনে বসে তাদের প্রতীককে বসে 5ই আগস্টের পরে সরকারের কোনো কার্যক্রম পরিচালিত হয় এবং সেটা যদি সাধারণ জনগণ দেখে, আমি কি বলদ বলে ভুল করলাম? যদি ভুল করে থাকি ক্ষমা চাচ্ছি। কিন্তু দ্বিতীয়টি যে কারণে বলবো, সেটা ক্ষমা চাওয়ার কোনো যোগ্য নয় এবং আরও কিছু অবাঞ্ছনীয় কথা হয়তো প্রসঙ্গগত উঠে আসতে পারে। ভলকার তুর্ক জাতিসংঘের মানবাধিকার কমিশনের বাংলাদেশে যে তদন্ত কমিটি হয়ে গেল, সেই তদন্ত কমিটির প্রধান, তিনি বাংলাদেশে দীর্ঘদিন থেকে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে সশরীরে গিয়ে আহতদের সাথে কথা বলেছেন, নিহত পরিবারদের সাথে কথা বলার চেষ্টা করেছেন। কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, কোন ধরনের অ্যামুনিশন ব্যবহার করা হয়েছে, কোন প্রসিডিওরে এই সরকারি বাহিনীগুলো রণক্ষেত্রে পরিণত করেছে, কাদের নির্দেশে, কাদের আদেশে, কাদের সুযোগ সুবিধা দিতে এই সাধারণ জনগণের উপরে, নিরীহ মানুষের উপরে বর্বরোচিত হামলা, আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে, তার পূর্ণাঙ্গ রিপোর্ট জাতিসংঘে পেশ করেছে এবং তার নমুনা কপি বাংলাদেশকেও দিয়েছে। সবাই সব কিছু নিয়ে ব্যস্ত,
এটা বাংলাদেশেও স্পেশাল ট্রাইব্যুনালেরও সাক্ষী হবে, বা জাতিসংঘের আন্ডারে যদি আন্তর্জাতিক আদালতে মামলা হয় সেখানেও এটা সাক্ষী হিসাবে ব্যবহার করা হবে। কিন্তু আমি যেটা লক্ষ্য করেছি সেটা ভিন্ন আঙ্গিকে, ভিন্ন কথা। আপনারা যারা পূর্ণাঙ্গ রিপোর্ট সম্বন্ধে জানার চেষ্টা করেছেন বা খুঁটিনাটি যতটুকুন হয়েছে, পূর্ণাঙ্গ না হলেও খুঁটিনাটি, এর ভিতরে শুধু একটি পার্ট, একটি অংশ নিয়ে আমি কথা বলবো। সমস্ত কিছু তদন্তের পরে বিচারিক যে প্রক্রিয়ার উপসংহার বলেন, সেলফ ভিউ বলেন, কনক্লুশন বলেন, যেটাই বলেন, শেষে এসে যে বিচারিক প্রক্রিয়ার কথা, বিচারিক নিয়ে যে সন্দেহের কথা তারা বলে গেছে, তার ভিতরে দুইটি ওয়ার্ড, একটি হলো আমাদের জাতিগত যোগভ্যাস, প্রবৃত্তি, সেটার একটি শব্দ উচ্চারিত হয়েছে অত্যন্ত আবেগী, আবেগপূর্ণ জাতি। আর আরেকটি শব্দ হচ্ছে বর্তমান বাংলাদেশের চিরাচারিত রাজনৈতিক ধারার যে অবকাঠামো এবং বাংলাদেশের সংবিধানের বিধিবদ্ধ যে আইন, সেই আইনে এটার বিচার করা সম্ভব নয়। এটার বিচার করতে হলে আইন সংস্কারের প্রয়োজন। বিচার কার্য শুরু হওয়ার আগে আইন সংস্কার করার প্রয়োজন। এইখানে হলো আমি দ্বিতীয়বার বলদ বলছি, শুধু ব্যারিস্টার তাজুলকেই নয়, বাংলাদেশের যত ব্যারিস্টার আছে, যত আইন বিশেষজ্ঞ আছে, যত সংবিধান বিশেষজ্ঞ আছে, এরা তো বেশিরভাগই ব্যারিস্টার লন্ডন থেকেই তো পড়ালেখা করে আসছে। তো ওখানে কি পড়ালেখা করে আসলো এবং বাংলাদেশে এসে কি প্রয়োগ করলো, ওখান থেকে কি জেনে বুঝে শিখে আসলো, বাংলাদেশে তাদের সেই শিক্ষার, সেই জ্ঞানের পরিধি কতটুকুন দেশের স্বার্থে প্রয়োগ হলো, বা তারা তাদের অবদানটুকু কোথায় রাখতে পারলো। শুধু কি ব্যারিস্টারটি কি শুধু নিজের ব্যবসায়িক স্বার্থে ব্যবহৃত হবে? হলো ডক্টর কামাল সাহেবকে যারা মাথার মুকুট মনে করতেন, বুড়ি বাপরে বাপ, সংবিধান রচয়িতা, সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন, ৭২ সংবিধান যা লিখে গেছে, পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান। তো সামান্য কতটুকুন যে কোনো দেশে, যে কোনো মুহূর্তে, যে কোনো একজন সরকার স্বৈরা শাসকে রূপান্তরিত হতে পারে, স্বৈরা শাসক হয়ে উঠতে পারে, এবং তদ্বারা গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন হতে পারে। মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট ধারার আইন বাংলাদেশের সংবিধানে নাই। সংবিধানে কি লেখা? এই যে ব্যারিস্টারগুলো, স্বাধীন মালিক সাহেব ছিলেন, বড় বড় বিশেষজ্ঞ ছিলেন, যে ইনরা এসে যখন এই সংবিধান নাড়াচাড়া করছেন, দেখছেন, আইনের পাতাগুলো উল্টাইছেন, বিভিন্ন বিচারের কাজে, বিচারিক দপ্তরিক কাজে প্রয়োগের জন্য ওনারা কি খুঁজে পাননি, বা কি দরকার ছিল সংবিধানের যে আইন সন্নিবেশিত করার, এবং কি এর ভিতরে ফাও কথা লিখে 13টা ভলিউম তৈরি করা হলো, কোনোদিন কোনো মতামত তো শুনলাম না। জানার তো চেষ্টা করেছি, জানতে তো পারিনি। রোগ ধরা, একজন ডাক্তার সুচিকিৎসা তখনই দিতে পারেন, বা তখনই চিকিৎসার ফল মেলে যদি ডাক্তার প্রকৃতপক্ষের রোগটা ধরতে পারে। রোগতত্ত্ব বিষয়ক যেমন একটা পাঠ, তেমনি মেডিসিন, ঔষধ, ওই রোগের জন্য কি ওষুধ, কি মেডিসিন, এই জন্য মেডিসিন বিশেষজ্ঞের দরকার। বিজ্ঞানে মূল্যায়িত হয় কে আগে বেশি, কাকে আগে বেশি? আগে হচ্ছে বিজ্ঞান বলে যে সেই সম্মানিত
যে প্রথম প্রশ্ন উদ্ভাবিত করে, অর্থাৎ প্রশ্ন করাই হচ্ছে কঠিন জিনিস। চাঁদ আছে ওইখানে, এই যে প্রথম প্রশ্ন যদি হয় চাঁদে কিভাবে যাওয়া যেতে পারে, কিভাবে ওখানে যাওয়া যায়, তারপরে বিজ্ঞান এটা যাওয়ার পথ বাতলে দেয়, আবিষ্কারক হয়, আবিষ্কার হয় যান, নভোযান। কিন্তু প্রশ্নকর্তাই হচ্ছে প্রকৃত মূল্যায়িত ব্যক্তি। এই যে বাংলাদেশের যে সংবিধান, বাংলাদেশের যে আইন, এটার যে কোথায় কি নেই, কোথায় কি আছে, এ ব্যাপারে কোনো কোনো পারদর্শী ব্যারিস্টার আমির উল ইসলাম মেডিন কুষ্টিয়া, তার তনয়া তানিয়া ব্যারিস্টার, বাংলাদেশের মানে এদের নাম কাঁপানো, মানে হাইকোর্ট পর্যন্ত কেঁপে ওঠে এদের নাম শুনলে। এত বড় এত বড় ব্যারিস্টার, অথচ বাংলাদেশের চিরাচারিত বিচারিক পদ্ধতিতে, বিচারিক আইনের ভিতরে এই ধরনের কোনো আইনই নেই যে আইনগুলো এখন প্রয়োগিত হবে এই স্বৈরা শাসকের বিরুদ্ধে। সেই আইনই নেই। তার বিচার করতে হলে নূতন করে আইনকে সংস্কার করতে হবে। সংস্কার মানে কি? নূতন কিছু ঢোকাইতে হবে, অথবা যেগুলো আছে তার ধারার সাথে আরও কিছু ধারা সন্নিবেশিত করতে হবে। তো এই যে বলদ বললাম, এই জন্যই জাতিসংঘ যখন এই সব কথা বলে, এ কি শুধু আমাদের দেশের ভিতরে সীমাবদ্ধ থাকে? এই রিপোর্ট আমার যতটুকু ধারণা, জাতিসংঘের আন্ডারে যতগুলো দেশ আছে সমস্ত সরকারের কাছেই এই ধরনের কপিগুলা যাবে, এবং যারা আগ্রহী, জ্ঞানী, গুণী, দর্শনভিত্তিক রাষ্ট্রপ্রধান আছে তারা এটা থেকে জানার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে বাংলাদেশে আদতে কি ঘটেছিল, একজন শাসক কিভাবে স্বৈরা শাসক হলো, একজন শাসক কি কি ভুল করে দেশ থেকে বিতাড়িত হলো, কোন কোন অপরাধে, কোন কোন অন্যায় করে, নিজের কি অপারগতার কারণে একজন সরকার নিপতিত পতিত সরকারে অন্য দেশে পালাতে হলো, তারা জানার চেষ্টা করবে। কিন্তু জানার সাথে এই যে বাংলাদেশ সম্বন্ধে 52 বছর হলো, 55 বছর হলো দেশ স্বাধীন, আমাদের দেশে একটি আইন সঠিকভাবে লিপিবদ্ধ নাই আমাদের সংবিধানে। এখন এটা সংস্কার করার প্রয়োজন। তাহলে এই যে এতদিন যেসব আইন প্রণেতা বলেন, এই যে সংসদ সদস্য, কোন স্বার্থ, কাদের স্বার্থ নিয়ে কতবার এটা বাদ যাচ্ছে, ওইটা লিখিত হচ্ছে, ওইটা লিখিত হচ্ছে, আর অলিখিত যে কত কিছু তাদের স্বার্থে এই সংবিধানের ভিতরে সন্নিবেশিত হয়েছে, সাধারণ জনগণ আদতেও কি কল্পনা করতে পারে? সেটা কি আদতেই সম্ভব? প্রয়োজনের মুহূর্তে এখন যখন জনগণের সামনে আসছে, তখন তারা এই বিষয়গুলো জানতে পারছে। 5ই আগস্ট যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যুব সমাজ এত বড় একটি পট পরিবর্তন করে এনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাজনৈতিক নেতাদের, জ্ঞানী গুণী সুশীল সমাজদের, যে অপরাধের জন্য পুরা পতিত সরকারের একটি সংগঠন ছাত্রলীগকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। আজকে এই ভিডিও করার কালীন যে সময় করছি তার ঘন্টা 10 আগে খুলনার বিশ্ববিদ্যালয়ে যেভাবে উলঙ্গভাবে, নির্লজ্জভাবে সাধারণ ছাত্রদের উপরে ছাত্র দলের যে হামলা, বাইরের থেকে অস্ত্রধারী এনে, সন্ত্রাসী এনে সাধারণ ছাত্রদের উপরে যে নির্যাতন, যেভাবে তাদের উপরে আক্রমণ করা হয়েছে, পতিত সরকার সেই ছাত্রলীগের থেকে এরা কতটুকু শিক্ষা নিল, এরা কতটুকুন
নিজেদেরকে পরিবর্তনের জন্য নিজেদের সাংগঠনিক অবকাঠামোতে প্রকৃতপক্ষে রাজনৈতিক চিন্তাধারা, রাজনৈতিক কলাকৌশল প্রয়োগ এবং প্রকৃতপক্ষেই মানবতার পক্ষের সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কতটুকুন জ্ঞান অর্জন করলো, জ্ঞান নিল, শিখতে চেষ্টা করলো, এটা তো রেকর্ড হয়ে থাকবে এই সময়ের জন্য যে 5ই আগস্টের পরেও ছাত্রলীগের অনুকরণে, ছাত্রলীগের ছত্র ছায়, মানে এটা কি বলবো আমি, মানে অনুকরণ অনুসরণ যা যা বলেন একেবারে পুরা ছাত্রলীগেরই আরেকটি আদত বা চেহারা বলেন, যেটা ছাত্র দল নামধারী ছেলেরা খুলনায় আজকে যে উপাখ্যানের সৃষ্টি করল। আমরা কোথায়? বাংলাদেশের রাজনীতি থেকে বিচার বিভাগ কত দূরে? বিচার বিভাগ আদতে কি স্বাধীন? এই প্রশ্নগুলো কিন্তু রাজনৈতিক, এখানে আরেকটি কথা আছে জাতিসংঘের রিপোর্টে, যে এই যে রাজনীতির যে পরিবেশগত প্রবৃত্তি, রাজনীতিতে বাংলাদেশের যে শিষ্টাচারিতা লঙ্ঘন করে রাজনীতির নামে যে অপশক্তি বাংলাদেশের শাসক গোষ্ঠী, এটা একটি রাজনৈতিক সংগঠন না, এটা অপশক্তি, লুণ্ঠনকারী, লুটেরা, বিভিন্ন রাজনৈতিক দলের লাইসেন্স বা রাজনৈতিক দলের নামধারী এসব সংগঠন, এরা কি বিচার বিভাগকে কখনো স্বাধীনভাবে বা বিচার বিভাগকে আলাদা বিচারিক ক্ষমতা দিয়ে আলাদাভাবে স্বতন্ত্রভাবে বিচার বিভাগ কি কখনো ছিল? বা বাংলাদেশের যে সরকারগুলো, তারা কি কখনো স্বাধীনভাবে তাদেরকে কাজ করার সুযোগ করে দিয়েছে কিনা? একজন বিচারক, সে একজন মানুষ, তার ভিতরে লোভ, লালসা সব কিছুই আছে। এবং এদেশের যে রাজনৈতিক পটভূমি, রাজনৈতিক নেতারা যে লুণ্ঠন করে, রাজনৈতিক নেতারা যে সর্বস্থানে তাদের ক্ষমতা প্রয়োগ করে অর্থশালী ধন সম্পদের মালিক হতে চেষ্টা করে, এ দেখে আমলা বলেন, বিচার বিভাগ বলেন, যেই বলেন, সেও দেশের নাগরিক, সেও দেশের মানুষ, তার পরিবার পরিজন, তার সন্তানদেরও প্রশ্নের সম্মুখীন হইতে হয়। ওরা রাজনীতি করে এত কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, তোমরা চাকরি বাকরি করো, এত বড় ক্ষমতা তোমাদের হাতে, তোমরা অর্থকরীর মালিক হও না কেন? বাধ্য হয়ে তাদেরও মনোবাসনা, মনোবাঞ্ছনা হয় ধন সম্পদের মালিক হইতে। কিন্তু সেটাও তো একটি আইনের মাধ্যমে অবকাঠামোভাবে নজরদারির ভিতরে রেখে, খেয়ালে রেখে তাদেরকেও তো সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার জন্য পথ করে দিতে হবে। দুদক আছে, দুদকের ধান্দায়। দুদক আলাদা একটি জিনিস, দুদকের দুর্নীতি দমন কমিশন ওটা আলাদা জিনিস। দুর্নীতি দমন কমিশন, সেটা দুর্নীতি তো হচ্ছে, এই দুর্নীতি। আর আরেকটা হচ্ছে পারিবারিক, সামাজিকভাবে প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি ইউনিয়ন, এই দুদকের আরও একটি শাখা, যেমন পুলিশের শাখা ডিএসবি, এনএসআই, এরকমের একটি শাখা থাকার দরকার ছিল। সাপোজ আমি একটি ওয়ার্ডের বাসিন্দা, আমি একটি ওয়ার্ডে বাস করি, আমার ওয়ার্ডে 5,000 পরিবার আছে। আমাদের কে কি করে, কে কোন চাকরি করে, কে কোন ব্যবসা করে, তাদের কাছে নথি থাকতে হবে প্রত্যেকটা পরিবারের। হুট করে 2 বছর 5 বছরের ভিতরে ডুপ্লিকেট বাড়ি হয়ে যাচ্ছে, ডুপ্লেক্স বাড়ি হয়ে যাচ্ছে, গাড়ি বাড়ির মালিক হয়ে যাচ্ছে। পেশায় কি? একজন ড্রাইভার। হুট করে এই বাড়িটা এরকমের কোটি কোটি টাকার একটা বাড়ি হলো, পেশায় সে ড্রাইভার, সেই অর্থটা কোত্থেকে আসলো? এটা তো দুদক এসে ধরা সম্ভব না। দুদক হলো ঘর জামাই,
তার কাছে তথ্যপাত্র দিতে হবে, খুঁজে বের করে তারপর উনি চশমা নেড়ে চেড়ে খুঁজে তারপরে ওনার প্রক্রিয়া শুরু করবে। কিন্তু সামাজিকভাবে এই যে হুট করে অর্থশালী ধন সম্পদের মালিক হয়ে যাওয়া একজন এমপি, তার কি ছিল? 5 বছর পরে হঠাৎ করে তার পরিবার ফেঁপিয়ে ফুলে এত টাকার মালিক হয়ে উঠল। স্বতন্ত্র আলাদা একটি কমিশনই থাকার দরকার ছিল এই অবৈধ অর্থশালী হয়ে যাওয়া ব্যক্তিদের তদন্তের ভিতরে রাখা, নজরের ভিতরে রাখা, সমাজকে অ্যাট এ গ্লান্সের ভিতরে নিয়ে আসা একটি সংস্থার মাধ্যমে। এগুলোই তো একটি জাতিকে দুর্নীতি থেকে বাইরে রাখতে পারে, একজন মানুষকে লোভ লালসার থেকে বাইরে রেখে সঠিক পথ দেখিয়ে দেওয়ার পথে রাখে। যে গরু এদিক ওদিক গেলে যেমন লাঠিতে বেরোয়, বাইরে সোজা পথে রাখে, একটি জাতি একজন ব্যক্তি মানুষকেও তো একটি রাষ্ট্র তার আইনের মাধ্যমে সোজা পথে রাখার যত বৈধ আইন সেগুলো প্রয়োগ করে সমাজ এবং ব্যক্তি মানুষকে তার লাইনে রাখবে। কিন্তু বাংলাদেশের কি যেটা দরকার সেটা হয়েছে? নাকি শুধু লুট তরাজ, ধনিক শ্রেণীকে আরো ধনী, নিঃস্বকে আরো নিঃস্ব, বিভিন্ন কায়দায় 2-4 পয়সা ছিটিয়ে জনগণকে মুখ বন্ধ করে রেখে অসহায় মানুষকে জিম্মি করে বিভিন্নভাবে ত্রাসের সৃষ্টি করে সরকারের পাওয়ার দেখিয়ে জনগণকে যেন একটি সবসময় ঝড়ে কবলিত নৌকার মাঝিদের নৌকার যাত্রীর মতো করে দোদুল্যমান করে রেখে কথা বলার সুযোগ নেই, শুধু হায় আল্লাহ হায় আল্লাহ। এই তো পরিস্থিতি রাষ্ট্রের, এই তো দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবেশ। এর থেকে উত্তরণ হওয়ার পথ 5ই আগস্টের পর এইটাই মোক্ষম সময়। বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করে বিভিন্নভাবে কথা বলে দেশকে কত সুন্দর একটি অবয়ব দেওয়া যায়। আসুন আমরা সবাই মিলে সেই পথে হাঁটি, সেই চেষ্টা করি। আসসালামু আলাইকুম।